কাতারের সাথে 10 চুক্তি সমঝোতা স্মারক সই, বিনিয়োগ ও উন্নয়নে অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার। দীর্ঘায়িত হতে পারে তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অফিস। হিট স্ট্রোকে 2 জেলায় 4 মৃত্যু। যৌথ অভিযানে পার্বত্য 3 উপজেলায় নির্বাচন স্থগিত, চতুর্থ দফায় তফসিল ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ব্যবসা বাণিজ্য আর জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতায় কাতারের সঙ্গে 5 চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দুদিনের সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে একান্ত আলোচনা করেন প্রধানমন্ত্রী ও কাতারের আমির। পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে 5 চুক্তি ও 5 সমঝোতা স্বাক্ষর করে দুই দেশ। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ও কাতারের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ চুক্তিতে স্বাক্ষর করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। আইনি সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেন আইনমন্ত্রী আনিসুল হক ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর দুই দেশের সামুদ্রিক পরিবহন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কাতার ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চুক্তিতে স্বাক্ষর করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং কিউসিসিআই চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল থানি। আর বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে এবং দুই দেশের উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি স্বাক্ষর করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনশক্তি কর্মসংস্থান সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন। ঢাকায় কালশী বালুর মাঠের পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয়। দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির ও তার সফর সঙ্গীরা। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। আশা করেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তাপপ্রবাহ বইছে দেশের 45 জেলায়। আবহাওয়া অফিস বলছে হিট অ্যালার্ট আরও দীর্ঘায়িত হতে পারে। আগামী 72 ঘণ্টায় রাজশাহী, পাবনা, খুলনায় তীব্র হতে পারে তাপপ্রবাহ। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় হালকা কিংবা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। প্রকৃতির এমন একটানা বৈরী রূপ আগে দেখেনি নগরবাসী। সূর্যের এই তপ্ত গনগনে প্রবল রূপ অনেকটাই অচেনা। স্মরণকালের অস্বাভাবিক তাপে পুড়ছে নগর, পুড়ছে গ্রাম, কোথাও স্বস্তি নেই। তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশ। হাঁসফাঁস নগরীতে সবচেয়ে সংকটে খেটে খাওয়া মানুষগুলো। কামাই কাজ মোটামুটি টুকিটাকি আছে, কিন্তু গরমে আমাদের অসহ্য শুরু হয়ে গেছে। পিপাসা লাগিচ্ছে, মাঝে মাঝে পানি টানি খাচ্ছি। গরমে তো বেরিয়ে হওয়া যাচ্ছে না রাস্তায়। একটু গাছের ছায়া পাওয়া যায়, ওইখানে আমরা একটু দাঁড়াচ্ছি। প্রচণ্ড পিপাসা পাচ্ছে। আর এখানে তো মনে করেন যে মানে বাইরে যে থাকবো এই পরিস্থিতিটা এখনো হচ্ছে না। ঢাকাসহ দেশের ৪৫টির বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দীর্ঘায়িত হতে পারে হিট ওয়েভ অ্যালার্ট। ৭২ ঘন্টা পর পরিস্থিতি বিবেচনা এটা আবার বৃদ্ধি পেতে পারে। এই হিট অ্যালার্টটা আরও নতুনভাবে আরও ৭২ ঘন্টার জন্য
ইস্যু করা হতে পারে। বৃষ্টিপাত হওয়া ছাড়া কিন্তু তাপপ্রবাহ পরিত্রাণের কোনো নেই, এবং বৃষ্টিপাত শুধু সামান্য বৃষ্টি বা ক্ষণস্থায়ী বৃষ্টি হলে হবে না, এটা তীব্র কালবৈশাখী ঝড় হতে হবে। রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগে চলমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী ৭২ ঘণ্টায় তা তীব্র রূপও নিতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে হিট স্ট্রোকে নাটোর ও সিরাজগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চাপ বেড়েছে গরমজনিত রোগীর। নষ্ট হচ্ছে ফসল, দুশ্চিন্তায় কৃষক খামারিরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দিনের আলো ফুটতেই রাজশাহীতে সূর্যের এমন প্রখর রূপ। গরম প্রশমনের নানা চেষ্টা খেটে খাওয়া মানুষের। নগরবাসীকে তাপপ্রবাহ সম্পর্কে সচেতন করতে চলছে মাইকিং। ৬ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে চুয়াডাঙ্গা। তীব্র গরমে কাজ না মেলায় কষ্টে আছেন দিনমজুরেরা। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়ও। দুদিন ধরে রংপুরের তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে থাকছে। তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। গরমে প্রচণ্ড খারাপ অবস্থা, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের খুবই কষ্ট হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার ঘটনাটা ইতিবাচক। হাঁসফাঁস অবস্থা সিরাজগঞ্জেও। বৈশাখের খরতাপে বিপাকে জীবিকার তাগিদে বের হওয়া মানুষ। রাজবাড়ীতে টানা গরমে অতিষ্ঠ জনজীবন। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। গরমে নষ্ট হচ্ছে মাছের রেণু। চরম বিপাকে যশোরের চাঁচড়ার মৎস্যজীবীরা। বোরো ধান ঘরে তুলতে শ্রমিক সংকটের সমস্যায় ময়মনসিংহের কৃষকেরা। গরমের খুব অসুবিধা, এই চাপের লাগিয়ে মানুষ আয় না কাজে। গরম বাতাসে মুরগির মরক রোগ বাড়ায় গাইবান্ধায় হুমকির মুখে পোলট্রি শিল্প। মুরগির জীবনে বাঁচতেছে না, ডিমও ছোট হয়ে গেছে। অনেক ফার্মে মুরগি মারাও যাচ্ছে নানান রোগে। কাপে ঘাট ব্যথা হয়, ধপধপ করে পরে পরিয়ে মরে সকালবেলা ৩টে মইল। গরম থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ৫০ বছরে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। ওই সময়ে এদেশে ২৮১টি প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেছে ৫,২০,০০০-এর বেশি মানুষের, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী গড় উষ্ণতার চেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে এশিয়ার দেশগুলোর। ২০২৩ সালে বিশ্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি হয়েছে এশিয়াতেই, যেখানে মানুষ হতাহত ও অর্থনৈতিক ক্ষতির বেশিরভাগই হয়েছে বন্যা ও ঝড়ের কারণে। এছাড়া গেল বছর বাংলাদেশ, ভারত সহ এশিয়ার অনেক দেশ রেকর্ড উষ্ণতম বছর পার করেছে বলেও উল্লেখ করে জাতিসংঘের সংস্থাটি। যৌথ অভিযানের কারণে বান্দরবানের ৩ উপজেলা নির্বাচন স্থগিত করেছে কমিশন। আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশন জানায়, পরে সুবিধাজনক সময়ে ওই উপজেলাগুলোতে ভোটের আয়োজন করা হবে। এদিকে আগামী ৫ জুন ৫৫ উপজেলায় হবে চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন। শিউলি শবনমের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভায় অংশ নেন ৪ কমিশনার, জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। ৩ ঘণ্টার বৈঠক শেষে কমিশন সচিব জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে এবার অন্য স্থানীয় নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। তার কারণ, যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ 4টা ধাপে অনুষ্ঠিত হবে, সুতরাং সেক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে কর্মরত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসনের জনবল রয়েছেন, তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবেন। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জনবলের সমস্যার ঘাটতি হবে না।
চলতি মাসের 2 ও 3 এপ্রিল পরপর বান্দরবানের 3টি ব্যাংক ডাকাতির ঘটনায় উত্তপ্ত পার্বত্য এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে চলছে যৌথ অভিযান। এমন পরিস্থিতিতে আগামী 8 মে রোয়াংছড়ি ও থানচিতে এবং 21 মে রুমায় ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন স্থগিত করেছে কমিশন। আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব। এদিকে বিকেলে 32তম কমিশন সভা শেষে ঘোষণা করা হয় চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল। উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে, আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 মে রবিবার, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার এবং ভোট গ্রহণ, যেটা আগে থেকে আপনারা জানেন যে 5 জুন। 8 মে প্রথম ধাপ, 21 মে দ্বিতীয় এবং 29 মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সনদ জালিয়াত চক্রের সন্ধানে মাঠে গোয়েন্দারা, কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলী খান তার স্ত্রী অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন। স্ত্রী অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে, তবে সনদ বিক্রি বিষয়ে ব্যক্তিগতভাবে তিনি জানতেন না বলে জানান আকবর আলী খান। তবে গোয়েন্দা পুলিশ বলছে দায়িত্বশীল জায়গা থেকে তিনি দায় এড়াতে পারেন না। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। 1 এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামানের মধ্যপীরের বাগের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ সনদ সহ গ্রেপ্তার করা হয় শামসুজ্জামান ও তার সহযোগীকে। পরে কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আকবর আলী খানের স্ত্রী সেহেলা পারভিন সহ 6 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি নিয়ে মিন্টু রোডে জিজ্ঞাসাবাদ করা হয় আকবর আলী খানকে। পরে সাংবাদিকদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে পরিকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনি তার স্বামী, আপনার স্ত্রী এখন কারাগারে, মানে বিষয়টা কেমন, কেন, কি জন্য মানে গ্রেফতার করা হয়েছে, তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত? আমার মতামত আমি জানি না, তাই ভুল করছি কিনা আমি জানি না। এমন গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। তবে গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর সুযোগ নেই চেয়ারম্যানের, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালজালের ঘটনা, তার যদি কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের নজরদারিতে থাকবে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে দুদকের তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, সাবেক আইজিপি বেনজির বিষয়ে দুদক অনুসন্ধান করছে, তাই হাইকোর্ট এই বিষয়ে কোনো রুল জারি করবে না। তবে সরকারি চাকুরি মেয়াদ শেষে কোনো ব্যক্তির সম্পত্তির পরিমাণ 10% বেশি বৃদ্ধি পেলে তার বিষয়ে আইন কার্যক্রম করার বিধান থাকা জরুরি বলে মন্তব্য করেন আদালত। $5,70,000 টাকা সহ পাবনা পানি উন্নয়ন বোর্ডের 2 প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে যান ঠিকাদার রাজীব ও কনক সহ কয়েকজন।
পুলিশ জানান, সকালে ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা পানি উন্নয়ন বোর্ডে অনুসন্ধানে যান কয়েকজন সংবাদকর্মী। সে সময় উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার কক্ষে ঠিকাদার আরিফুজ্জামান রাজীব এবং উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ সহ কয়েকজনকে টেবিলে টাকা সহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে এবং দুর্নীতি দমন কমিশনে খবর দেন। দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য সংগ্রহ করে দুদক ও পুলিশ। বিষয়টি জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি সেখানে যাই। যাওয়ার পরে আমি সেখানে গিয়ে দুদককেও ফোন দিই, তারাও উপস্থিত হয়, এনএসআই সেখানে উপস্থিত থাকে। তারপরে গিয়ে আমরা টেবিলের উপরে 5,70,000 টাকা পাই। এই টাকার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায়, আপাতত জবাব না পাওয়ায় আমরা তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য বা তথ্য জানার জন্য আমরা থানায় নিয়ে আসি। নিচ্ছে আবার একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে সাইফুদ্দিন আফিফ, দলে নেই মুস্তাফিজ ও সাকিব। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। সোমবার রাতে গাড়িতে করে বন্ধুদের সাথে বেড়াতে সড়ক দুর্ঘটনায় শিকার হন আবু সাঈদ। এরই মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে আবুধাবি দূতাবাস। আবু সাঈদ বাড়ির কুমিল্লার বুড়িচং উপজেলায়। 2.5 বছর আগে আরব আমিরাতে এসেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি ক্যাম্পে 17 জন ডাক পেয়েছে। চট্টগ্রামে 26 থেকে 28 এপ্রিল হবে এই ক্যাম্প। আইপিএল খেলায় এ দলে নেই মুস্তাফিজুর রহমান। ছুটিতে থাকায় আপাতত রাখা হয়নি সাকিব আল হাসানকেও। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 দলে থাকা মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয় ও তাইজুল ইসলামের জায়গা হয়নি এই ক্যাম্পে। ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তানভীর ইসলাম ও আফিফ হোসেন। এ মাসেই ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। সিরিজ শুরু 3রা মে। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি চট্টগ্রামে, বাকি 2টি হবে ঢাকায়। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাতারের সাথে 10টি চুক্তি সমঝোতা স্মারক সই, বিনিয়োগ ও উন্নয়নে অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার। দীর্ঘায়িত হতে পারে তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অফিস। হিট স্ট্রোকে 2 জেলায় 4 মৃত্যু। যৌথ অভিযানে পার্বত্য 3 উপজেলায় নির্বাচন স্থগিত, 4র্থ দফার তফসিল ঘোষণা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।